দর্শক আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে সাজা দেওয়া হয়েছিল সে সাজাটা কিভাবে দেওয়া হয়েছিল। এখানে বলা হচ্ছে যে বিচারক বলছে যে পিস্তল ঠেকিয়ে তাকে ভয় দেখিয়ে তারেক রহমানের সাজা দিতে বলা হয়েছে তাকে, কিন্তু তারপরও তিনি সেই সাজা দেননি। তিনি কি করেছেন সে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব। পিস্তলের ভয় দেখিয়ে পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়েছিল। এই খবরটি দিয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে আমি আপনাদেরকে খবরটি জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিচারক মোতাহার হোসেন। সে সময় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক ছিলেন। তারেক রহমানের রায় ঘোষণার আগে ঘটে যাওয়া নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারিদিক থেকে আসতে থাকে নানান চাপ এবং হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে। মানে বিচারক যখন রায় দিবে, রায়ের কিছুক্ষণ আগে থেকেই তার কাছে বিভিন্ন রকমের ফোন আসতে থাকে এবং চাপ প্রয়োগ করা হতে থাকে বিভিন্ন পর্যায়ে, আইন মন্ত্রণালয় থেকে এবং আইন সচিবের কাছ থেকে এবং বিভিন্ন পর্যায় থেকে তার উপরে মানে চাপ প্রয়োগ করা হয়ে থাকে যে তারা যে রায়টি দিবে সেই রায়টি তাকে বলা বলতে দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে যে রায় আমরা লিখে দিব সেই রায় আপনি শুধু পড়ে শোনাবেন। মানে তারেক রহমানকে সাজা দেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়, আইন সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তার উপরে চাপ প্রয়োগ করতে থাকে এবং বলা হয় যে আপনার কোনো রায় লিখতে হবে না, রায়টা আমরা লিখে দিব, আপনি শুধু পড়ে শোনাবেন। বিস্তারিত আরও বলছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর আরও চাপ বেড়ে যায়। আইন মন্ত্রণালয় কর্মকর্তা পরের দিন আইন সচিব হন আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক দুলাল। মানে আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেন, জজ মোতাহার হোসেনের সঙ্গে। আলোচনা চলে কয়েক দফা, কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা চলে। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন আইন সচিব দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহুরুল হক দুলাল, মানে আইন সচিব জহুরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন কর্মকর্তা। আইন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও তার সাথে উপস্থিত ছিলেন। কয়েকজনের কোমরে পিস্তল গুঁজে সেখানে প্রবেশ করেন। মানে এই যে যারা আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এসেছেন তাদের সাথে পিস্তল ছিল, সেই পিস্তল গুঁজে তারা সেই কক্ষে প্রবেশ করেন। বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। বিচারক তখন জানান মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো। মানে বিচারক জানান যে মামলায় সাক্ষ্য প্রমাণ নেই, মানে সাজা দেওয়ার মতো কোনো সাক্ষ্য প্রমাণ তার কাছে নেই। এই মামলায় সাজা দেওয়া আইনসম্মত হবে না বলে তিনি জানান। তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান। মানে কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন। ওই বিচারপতির কক্ষে আইন সচিব এবং তার সাথে যে সাঙ্গপাঙ্গরা এসেছিল তারা পিস্তল সাথে নিয়ে এসেছিল এবং বিচারক মোতাহার হোসেনকে নানাবিধ ভয় দেখাতে শুরু করেন এবং এক পর্যায়ে তারা বলেন যে তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। কিন্তু বিচারক বলেন যে তারেক রহমানকে সাজা দেওয়ার মতো সাক্ষ্য প্রমাণ তার কাছে নেই, তাকে কিভাবে আমি সাজা দিব। এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন আপনাকে রায় লিখতে হবে না। মানে বিচারককে এক পর্যায়ে আইন সচিব দুলাল বলেন
আপনাকে রায় লিখতে হবে না, আমি লিখে দেব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিল বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্য আদালতে জহুরুল হক দুলালের লেখা সেই দেয়া রায় পড়েননি। তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস করেছিলেন। মানে সেই যে আইন সচিব দুলাল যে রায় লিখে বিচারকের কাছে পাঠিয়েছিল, সেই রায়টি পড়ে শুনাননি বিচারক মোতাহার হোসেন। তিনি তার মতো করে রায় লেখেন এবং তারেক রহমানকে সেই অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন। রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার হোসেন। চাকরি থেকে অবসর নেওয়ার 1 মাস আগের এই ঘটনা উলটপালট করে দেয় তার সব কিছু। কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে শায়েস্তা করার জন্য নানা আয়োজন চলছে। পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেওয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন। এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়াতে। তিনি সরকারের ভয়ে, বিভিন্ন সংস্থার ভয়ে তিনি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে চলে যান তার এক ছেলেকে নিয়ে। এরপর অনেকটা ববগুরের মতো সময় কাটিয়েছেন তিনি। গোয়েন্দারা পিছু নেওয়ার এক স্থানে বেশি দিন থাকতে পারেননি দেশেও এবং বিদেশেও। কয়েক দেশ ঘুরে 2022 সালে স্থায়িত্ব হন ফিনল্যান্ডে। মানে ওখানে রাজনৈতিক আশ্রয় নেন বিচারক মোতাহার হোসেন। ছেলেকে নিয়ে রাজনৈতিক আশ্রয়ে আছেন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, রায় দেওয়ার আগে পরে দুর্বিষহ পরিস্থিতি তিনি তুলে ধরেন। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই চুয়াডাঙ্গার দলটির নেতাদের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়ে হামলার শিকার হয়েছিলেন বলে তিনি জানান। পরে 41 দিন আত্মগোপনে ছিলেন এই বিচারক। 4 বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান, তাকেও দেখার সুযোগ হয়নি এই বিচারক। 4 বছর আগে তার স্ত্রী মারা যায়, সেই স্ত্রীকেও দেখার সুযোগ হয় নাই বিচারক মোতাহার হোসেনের। 2 ছেলেকে নিয়ে মোতাহার হোসেনের স্ত্রী দেশে ছিলেন। নিরাপত্তাহীনতার কারণে তাদেরকেও এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়াতে হয়েছে। 2013 সালের 17 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক মোতাহার হোসেন। কোনো অভিযোগ প্রমাণিত না হয় রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেন। অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিপক্ষে করা অভিযোগের কোনো তথ্য প্রমাণ ছিল না বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা তারেক রহমানকে জড়ানো হয়। সম্পূরক চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল। তিনি বলেন, আমি বিচারক হিসাবে নিযুক্ত হওয়ার পরে মামলার নথি বিশদভাবে পর্যালোচনা করি এবং দেখি তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানও নেই। এরপরও যেহেতু চার্জ গঠিত হয়ে গিয়েছে, এই কারণে আমাকে বিচার করতে হবে। আমি বিচার কন্টিনিউ করি, সাক্ষ্য গ্রহণ করি। আসামির বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই, এভিডেন্স হলো জিরো। একজন সাক্ষীও তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা নাম উচ্চারণ করেননি, কোনো অভিযোগও দেয়নি। সেই মামলায় কি করে একজন আসামিকে আমি সাজা দেই? মোতাহার হোসেন আরও বলেন, দোষ না থাকার পরেও বিদেশে অর্থ পাচার মামলার রায় যেন তারেক রহমানকে সাজা দেওয়া হয়, সেজন্য সাবেক আইন সচিব দুলাল তাকে একের পর এক চাপ দিতে থাকেন। পুরো নাম হচ্ছে জহুরুল হক দুলাল। তখন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। আইন সচিব হন 2015 সালে। অবসরের পর 2020 সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান। দফায় দফায় আমাকে ও তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে দিয়ে চাপ দিতে থাকেন। সংস্থার লোকজনকে আমার পেছনে লেলিয়ে দেন। সাবেক প্রধান বিচারপতি খয়রুল হক আমাকে নানাভাবে চাপ দেন। তারেক রহমানকে শাস্তি দেওয়ার জন্য বলেন। আমি তাদের সবাইকে বলেছি, আমি আইন পর্যালোচনা করে আইন অনুসারে বিচার করব, ন্যায় বিচার হবে।
তিনি আরও বলেন, রায় ঘোষণার আগে শুক্রবার আমার বাসায় গোয়েন্দা সংস্থারা আসলো। তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে তৎকালীন বিচারপতি আশিস রঞ্জন সাহেবের বাসায়। 2-4 মিনিট পরেই দেখি জহিরুল হক তার দলবল সহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিস রঞ্জনের বাসায় আসেন। ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করলো, পিস্তল বের করে গুলি লোড করছে, নাড়াচাড়া করছে, বলছে একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে 8টি গুলি বের হয়। এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো। আমি ভীত সশস্ত্র হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান। দুলাল বারবার বলতে থাকেন, মামলায় শাস্তি না দিলে, এই মামলায় জেল না দিলে, তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবে না। তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি, স্যার, এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স, একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও বলার নেই, তার নামেই উচ্চারণ করে না, কোনো অভিযোগ দেওয়া তো দূরের কথা, তার নামও নেই এই এভিডেন্সে। আমি কিভাবে পানিশমেন্ট দেব? আমি বললাম, আমি এই রায় লিখতে পারবো না। তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বললেন, স্যার কি করা যায়? স্যার, আপনি রায় লিখে দেন, আমি দেখব। জাস্টিস সাহেব বললেন, না, আমি রায় লিখতে পারবো না, মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব লিখবে। মানে তিনি আরও বলেন, জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন। আমি বাসায় বসেই রায় লিখতে শুরু করি। জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান। রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায়। কৌশলে আমি আমার লেখা রায়টাও সঙ্গে নেই। এজলাসে উঠে যা সত্য ও সঠিক সেই রায় ঘোষণা করি। এরপরই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্বেগ নিয়ে আমাকে আত্মগোপনে যেতে হয়। এক পর্যায়ে আমি আবার কোর্টে আসি অবসরের ঠিক কয়েকদিন আগে। জানতে পারি অবসর নেওয়ার দিনই তারা আমাকে অপহরণ করে গুম করে দিতে পারে। তাদের এই পরিকল্পনা জেনে আমি অবসরের আগের দিন সব কাগজপত্র সই করে বের হয়ে যাই। দর্শক, এই হলো দেশের অবস্থা। আপনারা এতক্ষণ শুনলেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে অর্থ পাচার যে মামলাটি, সেই মামলাটি ছিল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। তার বিরুদ্ধে কোনো এভিডেন্স বা তথ্য ছিল না। তারপরেও আইন কর্মকর্তা এবং আইন সচিব এবং তৎকালীন আইনমন্ত্রীর চাপে তিনি একটি রায় দেন, কিন্তু সেই রায়টি তাদের লেখা রায়টি তিনি পড়ে শোনাননি, তার নিজের লেখা রায় পড়ে শোনান। কিন্তু তারপরে তার উপরে যে দুর্বিষহ জীবনযাপন, সেটা আসলে কল্পনা অতীত। এক পর্যায়ে তিনি তার এক ছেলেকে নিয়ে মালয়েশিয়াতে চলে যান। মালয়েশিয়াতেও তিনি একই জায়গায় বেশি দিন থাকতে পারতেন না। পরে এক দেশ থেকে আরেক দেশে, শেষ পর্যন্ত তিনি ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নেন। এই মুহূর্তে বিচারক মোতাহার হোসেন তিনি ফিনল্যান্ডে আছেন। তিনি 5 তারিখ ছাত্র বৈষম্য আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশে আসতে চাচ্ছেন বলে তিনি বিভিন্ন মিডিয়ার কাছে তিনি জানিয়েছেন। দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।